ধনী লোকের বিষয়টা বলবো কিরকম, উনি তো হচ্ছে ব্যাক করে বা ওনার প্রেস সেক্রেটারি বারবার বলে যে ওনার কোনো সম্পদ নাই। আমি তো যেটা বললাম যে ওনার সম্পদটা কিভাবে হচ্ছে করে। সম্পদ বলতে আসলে আপনারা কি বুঝছেন? সম্পদ হচ্ছে যে আপনার কি পরিমাণ মানিটারি ইনস্ট্রুমেন্টের উপরে, কি পরিমাণ প্রপার্টির উপরে আপনার নিয়ন্ত্রণ আছে, সেটাই তো আসলে সম্পদ। তো ডক্টর ইউনূসের এই গ্রামীণ টেলিকমের একক নিয়ন্ত্রণ থাকার কারণে এই যে আমি 30,000 কোটি টাকার এম্পায়ারটা বললাম, এটার একক নিয়ন্ত্রণ সম্পূর্ণরূপে হচ্ছে ডক্টর ইউনূসের হাতে। এবং এই যে এতগুলো প্রতিষ্ঠান করেছেন, কোন প্রতিষ্ঠানকে উনি কিভাবে তার হচ্ছে চারপাশের একটা নেটওয়ার্ক তৈরি করলেন তার অনুসারীদের, যারা কোনো কিছু হতেই হচ্ছে ডক্টর ইউনূসের ব্যাপারে হচ্ছে প্রশংসাবাণী করে। উনি করলেন এই প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে। কাউকে ধরেন হচ্ছে কোনো প্রতিষ্ঠানের একটা প্রতিষ্ঠান করে কাউকে পরিচালক বানিয়ে দেওয়া হইলো। সে আপনার মাস শেষে 3 লাখ 4 লাখ টাকা বেতন পাচ্ছে, একটা গাড়ি নিয়ে ঘুরে বেড়াচ্ছে, তার একমাত্র কাজ ডক্টর ইউনূসের স্তুতি বাক্য পাঠ করা। দিস ইজ দ্য সেম স্ট্রাকচার। কারণ এটা তো হচ্ছে আমি পাবলিকলি বলছি, ডক্টর ইউনূসের যে প্রতিষ্ঠানগুলো আছে সেগুলো হচ্ছে পাবলিক ডকুমেন্ট। যদি কোনো ব্যাপারে কোনো অবজেকশন থাকে আমার বক্তব্যের ব্যাপারে, ডক্টর ইউনূস তার প্রতিষ্ঠানগুলোর হচ্ছে আপনার ব্যাপারে হচ্ছে পাবলিকলি বলুক যে কোন প্রতিষ্ঠান দিয়ে বাংলাদেশের মানুষজনের কল্যাণে কি করা হয়েছে। ধরুন উনার প্রতিষ্ঠানের আরেকটা বড় ব্যাপার হচ্ছে যে যেটা বলা হয় যে আপনার আ বা জমি কেনা। মানে উনার প্রতিষ্ঠানগুলো না প্রায় ২,০০০ কোটি টাকার উপরে হচ্ছে জমি কেনা হয়েছে। ওভার ভ্যালু করে হচ্ছে জমি কেনা হয়েছে। অর্থাৎ যে জমির দাম হচ্ছে আপনার ৫ কোটি টাকা, সেটা ২০ কোটি টাকা দিয়ে কেনা হয়েছে। তাহলে বাকি ১৫ কোটি টাকা কোথায় গেল? সো এই ইস্যু গুলা কিন্তু হচ্ছে ডকুমেন্টেড। এই ইস্যু গুলো হচ্ছে ডকুমেন্টেড। তো তারা আর্গুমেন্ট করতে পারে আমি বেশি দাম দিয়ে জমি কিনতে পারি। কিন্তু দুনিয়ার ফাইন্যান্সিয়াল সিস্টেম কিন্তু এভাবে কাজ করে না। কাজ করলে তো ওই ফাইন্যান্সিয়াল ফুল স্ট্রাকচার টা আসলে ফল করত। তো ডক্টর ধনী কিনা সবচেয়ে বেশি, তার আপনার ট্যাক্স ফাইল, ব্যক্তিগত ট্যাক্স ফাইল গেলে সবচেয়ে বেশি ধনী না, কিন্তু সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি আছে কিনা সেটা ডক্টর ইউনূসের। কারণ তার প্রতিষ্ঠানটার এরকম একক নিয়ন্ত্রণ বাংলাদেশ সরকারও নাই। আপনার ৫ কোটি টাকার হচ্ছে একটা বিল পাস করতে হলে আপনাকে হচ্ছে সচিব পর্যায়ে মিটিং করতে হবে। আপনি ১০০ কোটি টাকার উপরে কোনো বিল পাস করতে হলে আপনাকে হচ্ছে একনেকে পাস করতে হবে, আপনার সংসদে কনসার্ন নিতে হবে। কিন্তু ডক্টর ইউনূস তার প্রতিষ্ঠানগুলোর যে হাজার হাজার কোটি টাকা, সেটা খরচ করার ক্ষেত্রে কোনো ধরনের রুলস রেগুলেশন তার কিছুই প্রয়োজন হয় না। উনি যখন ইচ্ছা তখন যেভাবে ইচ্ছা সেভাবে খরচ করতে পারেন। সো সবচেয়ে বেশি ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি এই ব্যক্তিটার, এতে কোনো সন্দেহ নাই। এবং বাংলাদেশের কোনো ধনী ব্যবসায়ীরও এই পরিমাণ ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি নাই। বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে অর্থবিত্তের পরিমাণ কত, মানে তার গ্রামীণ সাম্রাজ্যটা কত বড়, তা নিয়ে একটা বড় ধরনের কৌতূহল আছে। প্রত্যাশা করা হয়েছিল ২৪ আগস্টের পর তিনি সরকার গঠনের পর হয়তোবা তার ধন সম্পদের বিবরণ জনগণের সামনে তুলে ধরবেন। তবে আমরা একদিকে যেমন দেখেছি তিনি ৬৬৬ টাকা কর মওকুফ করিয়ে নিয়েছেন আগস্টে ক্ষমতায় আসবার সাথে সাথেই, তাতে যেমন আমাদের কৌতূহল বেড়েছে যে কি পরিমাণ ধন সম্পদের মালিক আসলে তিনি, কিন্তু সেটা জানবার বা জানানোর কোনো উদ্যোগ মানে ডক্টর ইউনূসের তরফে নেওয়া হয়নি, কাজে আমাদের পক্ষেও জানার কোনো সুযোগ হয়নি, কিন্তু কৌতূহল বেড়েছে। আহ এই প্রসঙ্গে এমন একজনের সঙ্গে এখন আমরা আলাপ করব, যিনি ডক্টর ইউনূসের কর ফাঁকির মামলা, ডক্টর ইউনূসের করের হিসাব, ধন সম্পদের হিসাব, কি করে গ্রামীণ সাম্রাজ্য এত বিশাল হলো? সত্যিই কি বাংলাদেশের সবচেয়ে বড় বিত্তশালীর নাম ডক্টর মোহাম্মদ ইউনূস? এসব প্রসঙ্গে যার কাছে দলিল ভিত্তিক প্রমাণাদি আছে, আমার সঙ্গে এখন আলোচনায় যুক্ত হচ্ছেন বাংলাদেশের জাতীয় গোয়েন্দা সংস্থা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর সাবেক উপপরিচালক আমিনুল হক পলাশ। আমিনুল হক পলাশ, আপনাকে স্বাগত জানাই। আমিনুল হক পলাশ, আপনার কাছে ১ম প্রশ্ন যে মানে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাম্রাজ্যের পরিমাণটা আসলে, মানে এই গ্রামীণ সাম্রাজ্য আসলে কত বড়? মানে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে হিলারি ক্লিনটনের ক্যাম্পেইনে টাকা দেন। ক্লিনটন ফাউন্ডেশনে কয়েক দশক ধরে তিনি অন্যতম বড় ডোনার। আ ক্ষমতায় আসা মাত্র ৬৬৬ টাকা মওকুফ করিয়ে নিয়েছেন। মানে যার করের পরিমাণ এত বড়, তিনি কত বড় ধনী? আপনি কি জানেন? আপনি বিভিন্ন আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিচ্ছেন। আপনার কাছ থেকে জানতে চাই। আপু যদি সরাসরি বলতে হয় যে উনি কতটুকু ধনী বা উনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি উনার নিয়ন্ত্রণে আছে, কতটুকু নিয়ন্ত্রণে আছে, সেটা সেক্ষেত্রে বলতে হবে যে উনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটির মূল সোর্স হচ্ছে গ্রামীণ টেলিকম। আপনারা জানেন যে গ্রামীণ টেলিকম হচ্ছে বাংলাদেশের যে লিডিং টেলিফোন অপারেটর আছে, গ্রামীণ ফোনের 34.2% শেয়ারের মালিক। তো 34.2% গ্রামীণ ফোনের অ্যাজ অফ টুডে যদিও আমরা মার্কেট ভ্যালু চিন্তা করি সেটা হচ্ছে $3.27 বিলিয়ন। 34.2% চিন্তা করলে সেটা $1.13 বিলিয়ন। বাংলাদেশী টাকায় যদি চিন্তা করতে হয় সেটা হচ্ছে প্রায় 13,500 কোটি টাকা। এবং গ্রামীণ ফোন তার জন্মলগ্ন থেকে গ্রামীণ টেলিকমকে যে লভ্যাংশ দিয়েছে
সেটার পরিমাণ 15,000 কোটি টাকা 2025 পর্যন্ত। তো আমি যদি আপনি সামারি করেন যে ডক্টর ইউনূসের ব্যক্তিগত ক্যাপাসিটিতে প্রায় 30,000 কোটি টাকার মতো সম্পদ রয়েছে, যেটা তার একক নিয়ন্ত্রণে রয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে এই গ্রামীণ টেলিকম বলেন বা ডক্টর ইউনূসের যে আরো প্রায় 50-এর অধিক আপনার প্রতিষ্ঠান রয়েছে গ্রামীণ নামধারী, ডক্টর ইউনূস বলে থাকেন বা তার যারা অনুসারীরা আছেন তারা দাবি করে থাকেন যে এই প্রতিষ্ঠানগুলা অলাভজনক প্রতিষ্ঠান বা জনকল্যাণে গঠিত হয়েছে, কিন্তু এরকম কোনো কাজের উদাহরণ কিন্তু বাংলাদেশে অদ্যাবধি কেউ দেখতে পায় নাই। সো এই প্রত্যেকটা প্রতিষ্ঠান আসলে তার একক নিয়ন্ত্রণে এবং তার খুব কাছের কিছু লোকজন আছে যাদেরকে তিনি হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের বিভিন্ন পদে নিয়োগ দিয়েছেন। আপনি জানেন নূরজাহান বেগমকে উনি স্বাস্থ্য উপদেষ্টা করেছেন, তার দীর্ঘদিনের এলাই। তার আরেক সহযোগী আশরাফুল ইসলাম, উনার আন্ডারে হচ্ছে গ্রামীণ টেলিকম ট্রাস্ট থেকে উনি বিশ্ববিদ্যালয়ের পারমিশন দেওয়া হয়েছে। আপনারা জানেন ইতিমধ্যে যে উনি এই অন্তর্বর্তী সরকারের প্রধান হিসাবে গ্রামীণ নামধারী প্রতিষ্ঠানগুলোকে কি ধরনের বেনিফিট দিয়েছেন। তো আমি যদি সামারি করি যে মোর দেন 30,000 কোটি টাকার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি ডক্টর ইউনূসের এবং তার অনুসারীদের একক নিয়ন্ত্রণে রয়েছে, যে সম্পদের কোনোটাই কিন্তু আসলে ডক্টর ইউনূসের নিজের অর্থায়নে তৈরি না, নিজের মাধ্যমে তৈরি না। কিন্তু ডক্টর ইউনূস মানে এটা তো একটা ব্যবসা মডেল হতেই পারে। মানে সেটাতে অসুবিধা কি? আমি যদি এত বড় সাম্রাজ্য তৈরি করতে পারি, তাতে অসুবিধা কি? এটা আমার একটা প্রশ্ন। আর দ্বিতীয় প্রশ্ন, এই যে সম্প্রতিও মানে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার পর এই সরকার আ গ্রামীণ ব্যাংকের ওপর সরকারের 25% মালিকানা ছিল। সেটাকে কমিয়ে 10% করেছেন এবং বলেছেন যে 90%ই গ্রামীণ ব্যাংকের মালিকানা এখন তারা গ্রামীণ নারীদের দিয়ে দিচ্ছেন। তো এই গ্রামীণ টেলিকম থেকে শুরু করে 50টির মতো যে প্রতিষ্ঠান আছে, গ্রামীণ শক্তি আছে, মানে আপনি আরো একদম মুহূর্তে, মুহূর্তে নাম বলতে পারবেন। তো এগুলোর কি মানে আ কোনটারই গ্রামীণ নারীদের কোনো মালিকানা নাই? না আপু, আমি সার্বিকভাবে বাকি প্রতিষ্ঠানগুলোর বিষয়ে কথা বলার আগে যে কিভাবে আসলে হচ্ছে এই বিজনেস মডেলটা তৈরি হলো বা কিভাবে উনি এই প্রতিষ্ঠানগুলো আসলে হচ্ছে মালিক বনে গেলেন, সেটার জন্য হচ্ছে আমাদের ফিরে যেতে হবে আপনার মাইক্রো ক্রেডিট কনসেপ্ট এবং গ্রামীণ ব্যাংকের ইনসেপশনে যদি আমরা ফেরত যাই। তো আমরা তো আসলে ডক্টর ইউনূসকে চিনি হচ্ছে আপনার গ্রামীণ ব্যাংক মাইক্রো ক্রেডিটের আপনার হচ্ছে উদ্ভাবক হিসাবে এবং গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হিসাবে। এবং শুরুতেই এই জিনিসটাই কিন্তু ফান্ডামেন্টালি রং একটা বিষয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস মাইক্রো ক্রেডিট কনসেপ্টের সাথে যে আপনার প্রোগ্রামের মাধ্যমে আসলে এই মাইক্রো ক্রেডিট কনসেপ্টটা তৈরি হয়েছিল, সেটা ছিল হচ্ছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একটি রুরাল ইকোনমিক প্রোগ্রাম নামে একটা প্রোগ্রাম, যেটা 1976 সালে শুরু করেছিল এবং সেখানে ফোর্ড ফাউন্ডেশনের একটা $1,00,000 একটা হচ্ছে অনুদান ছিল এবং সেই প্রোগ্রামের আওতায় বেশ কিছু কর্মসূচির মাঝে একটা ছিল হচ্ছে জোবরা গ্রামে ভূমিহীন নারীদের কিভাবে আপনার ফরমাল ব্যাংকিং এর আওতায় নিয়ে আসা যায়, কিভাবে তাদেরকে হচ্ছে জামানতবিহীন ঋণ দেওয়া যায়, এই বিষয়গুলো। একই সাথে আরো কিছু প্রোগ্রাম ছিল, যেমন জোবরা গ্রামের হচ্ছে আপনার নলকূপটাকে কিভাবে কমিউনিটি প্রসেসে ব্যবহার করে হচ্ছে অধিকতর মানুষজনকে কাছে পৌঁছে দেওয়া যায়। ডক্টর ইউনূস কিন্তু খুবই স্পেসিফিক্যালি ওই অংশটা দেখভাল করতেন, অর্থাৎ নলকূপ রিলেটেড যে ইস্যুটা আছে। আপনার মাইক্রো ক্রেডিটের যে কনসেপ্টটা, এটাতে ডক্টর ইউনূসের সরাসরি সম্পৃক্ততা ছিল না। এটা আমার কথা না, এটা ডক্টর ইউনূসের নিজের সাইনকৃত যে ডকুমেন্ট, অর্থাৎ যে রুরাল ইকোনমিক প্রোগ্রামের যে প্রজেক্ট প্রপোজাল আছে সেখানে ক্লিয়ারলি মেনশন করা আছে, প্রতি পাতায় পাতায় ডক্টর ইউনূসের নিজের সাইন আছে। তো তখন হচ্ছে আসলে সেভাবে হচ্ছে মাইক্রো ক্রেডিট কনসেপ্টটা 76 থেকে 78 সাল পর্যন্ত রান করে এবং যেহেতু এটা ইনিশিয়ালি ইট ওয়াজ এ গুড মডেল, মানুষজনের উপকার হচ্ছে, সেটার বেসিসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ইউজিসির মাধ্যমে বাংলাদেশ ব্যাংকে জানায়। এন্ড দেন বাংলাদেশ ব্যাংক আসলে হচ্ছে গ্রামীণ ব্যাংক প্রজেক্ট নামে একটা প্রজেক্ট তৈরি করে বাংলাদেশ ব্যাংক থেকে এখানে 100 কোটি টাকা হচ্ছে ফাইন্যান্স দেওয়া হয়। কৃষি ব্যাংক এবং সোনালী ব্যাংককে এটাকে ইনিশিয়ালি দায়িত্ব দেওয়া হয় এবং ডক্টর ইউনূস যেহেতু রুরাল ইকোনমিক প্রোগ্রাম প্রজেক্টের পিডি হিসেবে কাজ করেছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান হিসাবে, উনাকে আসলে হচ্ছে অনুরোধ করা হয় যেন উনি এটা প্রজেক্ট ডিরেক্টর হিসেবে, অর্থাৎ গ্রামীণ ব্যাংক প্রজেক্টের প্রজেক্ট ডিরেক্টর হিসেবে কাজ করে। এবং সেটা শুরু হয় 1979 সালে এবং ডক্টর ইউনূস কিন্তু 1989 পর্যন্ত এই প্রজেক্ট ডিরেক্টর হিসেবেই কাজ করেছেন বিভিন্ন ক্যাপাসিটিতে। 1989 সালে এসে উনাকে গ্রামীণ ব্যাংকের এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয় মাসিক 6,000 টাকা বেতনে। সেটা হচ্ছে এজ এ হোল হচ্ছে গ্রামীণ ব্যাংকের শুরুর দিকের কথা। এবং শুরুতে হচ্ছে গ্রামীণ ব্যাংক, যেহেতু এটা হচ্ছে সরাসরি হচ্ছে স্টেট আপনার হচ্ছে সাপোর্টের ওয়েতে তৈরি হয়েছিল, শুরুতে এটার 40% শেয়ার ছিল হচ্ছে ঋণ গ্রহীতাদের এবং 60% শেয়ার ছিল হচ্ছে বাংলাদেশ সরকারের, রাষ্ট্রের, যদি আমি বলতে পারি আরকি। ঠিক আছে?
তো এবং ধারাবাহিকভাবে কিন্তু এটাকে প্রথমে সরকারের শেয়ার কমিয়ে 40% করা হয়েছে, তারপরে 25% করা হয়েছে, এবং আপনারা জানেন সদ্য হচ্ছে ডক্টর ইউনূস অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেওয়ার পর সেটাকে 10% করে নামিয়ে আনা হয়েছে। এখন কথা হচ্ছে যে এই 10% বা গৃহহীনদের বা যারা হচ্ছে ঋণ গ্রহীতা তাদের শেয়ার পার্সেন্টেজ 90% গ্রামীণ ব্যাংকের মালিকানা আসলে গ্রামীণ নারীদের কিনা, কারণ গ্রামীণ নারী। এখন এটা তো শুভঙ্করের ফাঁকি আছে। এই কারণেই তো ডক্টর ইউনূসকে এত সম্মান করা, এত না, এখানে তো শুভঙ্করের ফাঁকি আছে আপা। শুভঙ্করের ফাঁকিটা দেখেন, শুভঙ্করের ফাঁকিটা হচ্ছে যে আপনি মানে গ্রামীণ ব্যাংক কিন্তু যে 1983 সালের যে অধ্যাদেশ অনুসারে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে যেটা পরবর্তীতে 2015 সালে এসে গ্রামীণ ব্যাংক অ্যাক্ট করা হয়েছে। তো সেখানে কিন্তু গ্রামীণ ব্যাংককে পরিষ্কারভাবে বলা হয়েছে যে বাংলাদেশ সংবিধানের 152 নং ধারা অনুযায়ী এটি একটি সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ। এটা কিন্তু ইন্ডিভিজুয়াল কোনো হচ্ছে এন্টিটি না, এটা একটা সরকারি প্রতিষ্ঠান, এবং এখানের হচ্ছে রুলস এবং রেগুলেশন গুলো যেহেতু হচ্ছে রেগুলার ফাইন্যান্সিয়াল মানে ব্যাংকিং সিস্টেমের বাইরে, সে কারণে হচ্ছে এটা একটা বিশেষ ক্ষমতা বলে এটাকে তৈরি করা হয়েছিল। এখন এটার পার্সেন্টেজ লোন গ্রহীতাদের কম হলে মানে বেশি হলে সমস্যাটা কোন জায়গায়? সমস্যাটা হচ্ছে যে এই রেগুলেশনের প্রসেসের যেভাবে আসলে হচ্ছে এই গ্রামীণ ব্যাংকের অর্থায়নের মাধ্যমে পরবর্তীতে 50-এর বেশি প্রতিষ্ঠান তৈরি হয়েছে। এটা একটা আনসার দিচ্ছে যে আসলে কিভাবে যদি লোন গ্রহীতাদের আপনার হচ্ছে পরিমাণটা বেশি থাকে তাহলে সমস্যাটা কোন জায়গায় হয়েছে। গভর্নমেন্ট বা রাষ্ট্র এখানে তার রেগুলারিটি পাওয়ারটা হারিয়েছে। এর ফলে এই প্রতিষ্ঠানটা আসলে হচ্ছে এটা একক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, এবং এটার ব্র্যান্ডিংটাই আসলে গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূসের ব্যাংক হিসাবে আমরা সব জায়গায় জানতে পেরেছি। এখন আপনার দেখেন যে মানে আপনি বলছেন যে উনি বলছেন বটে যে ঋণ গ্রহীতাদের কাছে 90% মালিকানা, কিন্তু ওই 90% লাভালাভের টাকা দিয়ে কি হবে, আরো 10টা প্রতিষ্ঠান তৈরি হবে কিনা সেটা আসলে ডক্টর ইউনূস একাই সিদ্ধান্ত নিচ্ছেন। ডক্টর ইউনূস একাই সিদ্ধান্ত নেন, এবং ওই যে আপনার গ্রামীণ বোর্ডে যে হচ্ছে আপনার এই ঋণ গ্রহীতাদের তরফ থেকে যেটা হচ্ছে আপনার যাদেরকে বোর্ড মেম্বার নিয়োগ দেওয়া হয় সেটা খুবই চুজ এন্ড পিক পদ্ধতিতে নিয়োগ দেওয়া হয়। এবং যেহেতু হচ্ছে গ্রামীণ ব্যাংকটা বেসিক্যালি মার্জিনালাইজড কমিউনিটির জন্য হচ্ছে একটা ব্যাংক, স্বভাবতই আপনার পলিসি ইমপ্লিমেন্টেশনে বা পলিসি রেগুলেশনে তাদের তেমন কোনো রোল থাকে না। এখানে আমি খুবই স্পেসিফিক বোর্ডে বসিয়েছেন বটে মানে গ্রামীণ নারীদের, কিন্তু তারা তো আসলে কোথায় ইনভেস্ট করব, বিনিয়োগ করব, এই এত লাভালাভের টাকা সেই সিদ্ধান্ত আসলে তো তারা দিচ্ছেন না। এক্স্যাক্টলি তাই। এবং এই ক্ষেত্রে খুবই স্পেসিফিক্যালি বলি যে তাসলিমা বেগম, যাকে ডক্টর ইউনূস হচ্ছে নোবেল পুরস্কার পাওয়ার পরে হচ্ছে আপনার নিয়ে গিয়েছিলেন পুরস্কার আনার ক্ষেত্রে, ওনাকেও কিন্তু হচ্ছে দেশে ফেরার পরে উইদিন মানে 1 ইয়ারের মাধ্যমে তাকে বোর্ড থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এবং উনি নিজে তার সাক্ষাৎকার আছে, উনি বলেছেন যে আমরা গ্রামীণ ব্যাংকের আসলে যেসব ইংরেজি মাইনর্স তৈরি করা হতো আমরা তো এত কিছু বুঝতাম না, আমরা যাইতাম ওই ক্ষেত্রে হচ্ছে পরিচালক হিসেবে 3000 টাকাটা ভাতা পাওয়া যেত, সেই ভাতাটা দিত, এবং যেখানে সাইন করার দরকার আমরা আসলে সেখানে সাইন করে চলে আসতাম। ফলে যে জিনিসটা হয়েছে যে এখানে আসলে কোনো ধরনের হচ্ছে রেগুলেটরি সিস্টেম ছিল না, এককভাবে এই প্রতিষ্ঠানটা চলেছে, এবং সেই প্রতিষ্ঠানের অর্থ দিয়েই কিন্তু পরবর্তীতে গ্রামীণ টেলিকম প্রতিষ্ঠিত হয়েছে, গ্রামীণ কল্যাণ প্রতিষ্ঠিত হয়েছে, এবং এই প্রতিষ্ঠানগুলো পরবর্তীতে 30,000 কোটি টাকা ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি গেইন করেছে, কিন্তু তার কিয়দংশ কিন্তু হচ্ছে গ্রামীণ ব্যাংকে ফেরত যায় নাই। এটাই হচ্ছে সমস্যা, যে আপনি ধরেন আপনি নিজে টেসলার হচ্ছে আপনার 100টা শেয়ারের মালিক, তার মানে কিন্তু হচ্ছে আপনার পলিসি লেভেলে আপনার কোনো হচ্ছে রোল নাই, আপনি শেয়ার থাকতে পারেন। সো এখানে এটাকে ক্যাম্পেইন করা হয়েছে এরকম ভাবে যে আমি তো ম্যাক্সিমাম শেয়ার আসলে হচ্ছে ঋণ গ্রহীতাদের দিয়ে দিয়েছি, বাট আসলে এটার একক নিয়ন্ত্রণ ডক্টর ইউনূস এবং তার অনুসারীদের মাঝে রেখেছেন বলেই এই প্রতিষ্ঠানের মাধ্যমে যে এতগুলো প্রতিষ্ঠান তৈরি হয়েছে তার কোনো ধরনের ফাইন্যান্সিয়াল বেনিফিট গ্রামীণ ব্যাংক তথা গ্রামীণ ব্যাংকের ঋণ গ্রহীতারা কখনো পায় নাই। আপনাকে এই তদন্তের দায়িত্ব দিল কে? মানে আপনি জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই এর উপপরিচালক ছিলেন। আপনারা ডক্টর ইউনূসের ধন সম্পদের খোঁজ নিলেন কেন? মানে সেটা কি তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাদেরকে নিয়োগ করেছিলেন? মানে তার সঙ্গে যেহেতু ডক্টর ইউনূসের একটা খারাপ সম্পর্ক ছিল। আপা, এটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আ আ দেখেন, রাষ্ট্রীয় কাঠামো যেভাবে কাজ করে এখানে কিন্তু প্রধানমন্ত্রী কাউকে হচ্ছে ডিরেকশন এভাবে দেয় না। এটা একটা সিস্টেমেটিক স্ট্রাকচারে কাজ করে। এখন গোয়েন্দা সংস্থার কাজ কি? রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট যেকোনো ব্যাপারে গোয়েন্দা সংস্থা কাজ করে। এখানে আমি উদাহরণ হিসেবে একটা জিনিস বলি যে আমরা জানি যে মার্কিন প্রেসিডেন্টের সিকিউরিটি প্রদান করে কারা? সিক্রেট সার্ভিস। তো সিক্রেট সার্ভিসের কিন্তু আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্টের আন্ডারে ফেক কারেন্সি বা এই ধরনের নিয়ে হচ্ছে কাজ করা, ফেক কারেন্সির এগেইনস্টে কাজ করা, এবং সিক্রেট সার্ভিস তৈরি হয়েছিল সেই কারণে। তো আমি এই এক্সাম্পলটা এই কারণে টানলাম যে
যে কোনো গোয়েন্দা সংস্থা রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়ে কাজ করতে পারে। সেভাবেই আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে আসলে এই কাজে সম্পৃক্ত হয়েছিলাম। তার আরেকটা ব্যাপার হচ্ছে যে ডক্টর ইউনূসের এই ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটি যেগুলা ছিল তার প্রতিষ্ঠান এবং আপনার হচ্ছে তার ব্যক্তিগতভাবে, সেখানে অনেকগুলা স্টেক হোল্ডার জড়িত। সেখানে ধরেন হচ্ছে আপনার নিবন্ধন বিভাগ ছিল, এখানে অনেকগুলা কেস পেন্ডিং ছিল বছরের পর বছর। তারপর ধরেন হচ্ছে রাজস্ব বোর্ডের ছিল, এখানে আপনার কি বলে শ্রম অধিদপ্তরের বিষয় ছিল, আপনার হচ্ছে এখানে ট্যাক্স ডিপার্টমেন্টের কথা আমি বলেছি। তো বিভিন্ন প্রতিষ্ঠান যখন হচ্ছে আপনার প্যারালালি কাজ করছিল, সেটাকে সিনক্রোনাইজ বা কোঅর্ডিনেশন করার জন্য ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট কাজ করে, এবং এটা শুধুমাত্র এই ডক্টর ইউনূস রিলেটেড না। কোভিড এর সময়ে ইন্টেলিজেন্স অনেক বেশি কাজ করে, অনেক ইস্যুতে হচ্ছে কাজ করেছে। অর্থাৎ রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো বিষয়েই কিন্তু হচ্ছে ইন্টেলিজেন্স কাজ করে। বাট ইন্টেলিজেন্সের কাজগুলো আসলে হচ্ছে প্রকাশ্যে যেহেতু হচ্ছে বলা যায় না, মানুষ যদি ইন্টেলিজেন্স ফেইলিওর জানতে পারে, ইন্টেলিজেন্স সাকসেস বলতে আসলে কিছু নাই। সো সেই কারণে হচ্ছে কখনো বলা হয় না। তো এখানে রিলেভেন্টলি একটা জিনিস খুব সামনে আসতে স্বভাবতই আসতে পারে যে এই যে ধরেন ডকুমেন্ট নিয়ে আমি কথা বলছি বা ডক্টর ইউনূসের এটা এখন কেন বলছি বা তখন কেন বলি নাই। সো সেটাই হচ্ছিল আমাদের প্রফেশনাল জব। আমরা কাজ করেছি, বাট এগুলা পাবলিক ডোমেইনে কথা বলার মতো বিষয় ছিল না। সেগুলো লিগ্যাল পার্সপেক্টিভ থেকে যেভাবে ডিল করা দরকার। আপনি জানেন যে ডক্টর ইউনূসের ট্যাক্স কেসগুলো, যেটা উনার পার্সোনাল ট্যাক্স কেস, সেটা হচ্ছে ফাইল হয়েছিল 2015 সেটা এসে সেটেল হয়েছে 2023 8 বছর সেটা হচ্ছে বাংলাদেশের কোর্টে হচ্ছে রান করেছে, এবং সকল ধরনের লিগ্যাল কেস পার হওয়ার পরেই হচ্ছে উনি কিন্তু রাষ্ট্রকে 15 কোটি টাকা ট্যাক্স দিয়েছেন। এর আগে উনি সকল ধরনের আইনি সুবিধা হচ্ছে গ্রহণ করেছেন। তো আমরা বেসিক্যালি হচ্ছে পর্দার আড়ালে থেকে এই কাজগুলা, বেসিক্যালি এই বিষয়গুলা প্রফেশনাল জায়গা থেকে কাজ করার চেষ্টা করেছি। সেটা নিয়ে কখনোই পাবলিক ডোমেইনে কথা বলতে হবে বা বলার মতো প্রয়োজনীয়তা আমরা কখনো মনে করি নাই বলেই কিন্তু এই জিনিসগুলো সামনে আনা হয় নাই। কিন্তু এখন যে সিচুয়েশন তৈরি হয়েছে, যেখানে উনার এটা কেন রাষ্ট্র নিরাপত্তার সাথে জড়িত? এই কারণেই জড়িত যে গত ১৬ মাসে ডক্টর ইউনূসের ক্ষমতা থাকার সময়ে বাংলাদেশের রাষ্ট্রীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে যেভাবে হচ্ছে আপনার একের পর এক সিদ্ধান্ত গৃহীত হয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে এনডিএ চুক্তি স্বাক্ষর বলেন, বন্দর দিয়ে দেওয়া বলেন, বিভিন্ন ইস্যুতে। সো অবভিয়াসলি এখন এই জিনিসটা যে ডক্টর ইউনূস আসলে কেন, কিসের মাধ্যমে উনার ফাইন্যান্সিয়াল উনার ব্যক্তিগত ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটিস গুলা কি ছিল, উনার ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি কি, উনার প্রতিষ্ঠানগুলো কি ধরনের কাজ করেছে, এই জিনিসগুলো নিয়ে আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে মনে করি মানুষজনকে অ্যাওয়্যার করার দরকার আছে। সে কারণে আসলে আমি কথা বলছি। আমিনুল হক পলাশ, কিন্তু একটা প্রশ্ন তো থাকেই। মানে মাত্র ৬৬৬ কোটি টাকার কর উনি মওকুফ করে নিলেন, যখন তার সাম্রাজ্যের পরিমাণ শুধুমাত্র মানে একেবারে একটি জায়গা থেকে আপনি বলছেন ৩০,০০০ কোটি টাকা। আমার সবসময় জানবার কৌতূহল, এই যে বাংলাদেশ থেকে যাওয়া প্রতিষ্ঠান গ্রামীণ ইউএসএ, গ্রামীণের আরো কোনো দেশেও এন্টিটি আছে, কিন্তু নেদারল্যান্ডসেও সম্ভবত আছে। কিন্তু গ্রামীণ ইউএসএ এই যে আ মানে বিরাট একটা ডোনেশন ক্লিনটন ফাউন্ডেশনে দশকের পর দশক ধরে করে যাচ্ছে। তারপরে হিলারি ক্লিনটনের ক্যাম্পেইনে উনি টাকা দিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আবার তা নিয়ে রুষ্ট, এসবও তো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে খবর হয়েছে। আমি জানতে চাই, এই অর্থ উনি কোথা থেকে নিয়ে যান? মানে বাংলাদেশ থেকে যায় এই অর্থ? সেটা কি আইনি প্রক্রিয়ায় যায়? আমাদের গরিব নারীদের মানে আ ঋণের সুদের টাকা আসলেই যাচ্ছে ওখানে? মানে উনার আর আয়ের ভিত্তি কি? উনার আয়ের বিষয়টা বলতে গেলে আমাকে আবার হচ্ছে একটু পিছনে ফিরে যেতে হবে। তাহলে মানুষজন বিষয়টা ক্লিয়ারলি বুঝতে পারবে যে উনার আয়ের মূল উৎস হচ্ছে গ্রামীণ টেলিকম। তো আমাদের ১ম এ ফেরত যেতে হবে যে আসলে গ্রামীণ টেলিকমটা কিভাবে গঠিত হয়েছিল। গ্রামীণ টেলিকমটা ১৯৯৪ সালে হচ্ছে আ গঠিত হয়। ১৯৯৪ সালে এটা কাজ শুরু হয়। গ্রামীণ ব্যাংকের একটা সাবসিডিয়ারি হিসাবে। তো আমি কেন দাবি করছি যে গ্রামীণ ব্যাংকের সাবসিডিয়ারি হিসাবে? গ্রামীণ ব্যাংকের বোর্ড মিটিং এ পারমিশন নেওয়া হয় যে গ্রামীণ ব্যাংকে একটা ফান্ড ছিল, সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ড। যেটা ডোনার এজেন্সি নির্দেশনায় করা হয়েছিল যে, যে টাকাটা বেসিক্যালি হচ্ছে গ্রামীণ ব্যাংকের এমপ্লয়িদের এবং লোন গ্রহীতাদের কল্যাণে ব্যবহার করা হবে। তো ১৯৯৪ সালে যখন গ্রামীণ টেলিকমটা ইনিশিয়ালি গঠন করা হয়, তখন বলা হয়েছিল যে ওই সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ডের যে টাকাটা আছে, সেটাকে হচ্ছে আমরা গ্রামীণ টেলিকমে বিনিয়োগ হিসেবে ব্যবহার করব, এবং বিনিয়োগ হিসেবে ব্যবহার করলে গ্রামীণ টেলিকম যে প্রফিটটা জেনারেট করবে, সেটার মাধ্যমে হচ্ছে আমরা গ্রামীণ ব্যাংকের একটা স্ট্রং ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি জেনারেট করবে, এবং আমরা হচ্ছে গ্রামীণ ব্যাংকের লোন গ্রহীতাদের জন্য হচ্ছে কাজ করতে পারবো। তো ১৯৯৪ সালে কিন্তু হচ্ছে উনি গ্রামীণ ফোনের ওই লাইসেন্সটা পান নাই। এটা একটা ইন্টারেস্টিং বিষয়, কারণ তখন হচ্ছে বাংলাদেশে একমাত্র মোবাইল অপারেটর ছিল হচ্ছে সিটিসেল। সিটিসেলের মালিক হচ্ছেন আপনার মোর্শেদ খান, যিনি তৎকালীন সময় হচ্ছে বিএনপির হচ্ছে এমপি সাংসদ ছিলেন, এবং পরবর্তীতে ২০০১ থেকে ৬ মেয়াদে উনি পররাষ্ট্রমন্ত্রীও ছিলেন। তো তখন কিন্তু হচ্ছে উনি গ্রামীণ
আপনার হচ্ছে ফোনের পারমিশনটা পান নাই। পরবর্তীতে ১৯৯৬ সালে এসে আপনার হচ্ছে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার গঠন করার পরে কিন্তু হচ্ছে গ্রামীণ ফোনের পারমিশন দেওয়া হয়। যে কারণে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু একাধিকবার বলেন যে, "আমি হচ্ছে গ্রামীণ ব্যাংকে আসলে হেল্প করেছি কিভাবে?" এগুলো কিন্তু ডকুমেন্টেড। এটা উনি বলার জন্য বলেন বিষয়টা এরকম না। কারণ এই গ্রামীণ টেলিকম ১৯৯৪ সালে শুরু করার চেষ্টা করা হয়েছিল। পারমিশন পায় নাই বলে হচ্ছে আপনার হচ্ছে করতে পারে নাই। পরবর্তীতে ৯৬ সালে উনি একই প্রপোজালে আপনাদের এটাও একটু মনে রাখতে হবে ১৯৯৬ সালে যে কেয়ারটেকার গভর্নমেন্ট ছিল সেই কেয়ারটেকার গভর্নমেন্টে কিন্তু ডক্টর ইউনূস উপদেষ্টাও ছিলেন। হ্যাঁ? তখন উনি হচ্ছে আবার আরেকটা প্রতিষ্ঠান করেন হচ্ছে গ্রামীণ কল্যাণ। গ্রামীণ কল্যাণ করে তখন বেসিক্যালি গ্রামীণ ফোনের টাকাটা উনি গ্রামীণ কল্যাণে নিয়ে যান। যে এই ক্ষমতা পাওয়ার সাথে, সাথে যে হচ্ছে যে আপনার মানে আইনকে বাইপাস সবসময় উনি ঋণ গ্রহীতাদের সুদের টাকা কোথায় নেবেন এটা উনি একা, একা সিদ্ধান্ত নেন। এর না, কোনো নিয়ম নাই? না এটা সুযোগ পাওয়া মাত্র উনি করেন যেটা বললাম যে এখন যেমন করছেন সেটা কিন্তু ১৯৯৬ সালে যখন তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ছিলেন তখন উনি করার চেষ্টা করেছেন। আপনি কেন নিয়ম নাই বলেন? যে একটা দীর্ঘ সময় যেহেতু এখানে গভর্নমেন্ট পার্সেন্টেজ হচ্ছে কমিয়ে ফেলা হয়েছিল নাম্বার 1, নাম্বার 2 হচ্ছে উনি ইন্টারন্যাশনাল প্যারামিটারে সিস্টেমটা এমনভাবে করেছিলেন যখনই গভর্নমেন্ট আপনারা দেখেন যখন হচ্ছে একদম আ লিগ্যাল ওয়েতে বয়সের বাধ্যবাধকতার কারণে উনাকে যখন হচ্ছে গ্রামীণ ব্যাংকের এমডি পদে উনি তো একজন হচ্ছে নিয়োগকারী কর্মকর্তা ছিলেন গ্রামীণ ব্যাংকের। সেখান থেকে সরানো হলো সেটাও উনি হচ্ছে হিলারি ক্লিনটন পর্যন্ত নিয়ে গিয়েছেন। সো উনি এই ভাইবটা সবসময় ক্রিয়েট করতেন যে গ্রামীণ ব্যাংক একা আমার প্রপার্টি। ফলত তার এই বোর্ডে যারা থাকতো এমনকি সরকার থেকে যাদেরকে হচ্ছে ১ বা ২ জন হচ্ছে যে পরিচালক থাকতো তারাও আসলে কখনো তার এগেইনস্ট এ কথা বলতে পারত না। কারণ তখন মানে এগেইনস্ট এ কথা বলতে গেলেই সেটাকে হচ্ছে উনি ইন্টারন্যাশনাল ইস্যু হিসেবে তৈরি করতেন এবং ওই আ স্ট্রাকচারটা উনি তৈরি করতে পেরেছিলেন যে এটা আমার একার এন্টিটি এবং দেখেন বাংলাদেশেও মেক্সিমাম মানুষ কিন্তু বিশ্বাস করে যে হচ্ছে গ্রামীণ ব্যাংক ডক্টর ইউনূসের ব্যাংক। তো এটা হচ্ছে ফান্ডামেন্টালি এবং দীর্ঘদিন বলতে, বলতে কিন্তু এটা সত্য হতে পরিণত করা হয়েছে। তো আমি ফিরে যাই গ্রামীণ টেলিকমে। তো গ্রামীণ টেলিকম যেহেতু হচ্ছে গ্রামীণ ব্যাংকের অর্থ দিয়ে করা হয়েছে, এটার ইনিশিয়াল যে ডকুমেন্টেশন ছিল এখানে ক্লিয়ারলি বলা আছে যে এটার থেকে যে লভ্যাংশ হবে সেটা হচ্ছে গ্রামীণ ব্যাংকে যাবে এবং সেটা দিয়ে হচ্ছে কল্যাণে গ্রামীণ ব্যাংকের কল্যাণে ব্যবহার করা হবে। সেটা কিন্তু করা হয় নাই। ফলে এই গ্রামীণ ব্যাংক ধরেন এখন হচ্ছে গ্রামীণ টেলিকম প্রতি বছর গ্রামীণ ফোন থেকে প্রায় ১,০০০ থেকে ১,২০০ কোটি টাকা হচ্ছে আপনার ইন্টারেস্ট পায়। গত ৩ বছরে প্রায় ধরেন হচ্ছে ৪,০০০ কোটি টাকার মতো ইন্টারেস্ট পেয়েছে। তো এই টাকাটা যখন হচ্ছে গ্রামীণ টেলিকমে আসে, স্বভাবত এটা গ্রামীণ ব্যাংকে যাওয়ার কথা। ডক্টর ইউনূস কখনোই দাবি করতে পারবে না যে তার পকেট থেকে ১ পয়সা উনি গ্রামীণ টেলিকমে ইনভেস্ট করেছেন। তাহলে এই ইনিশিয়াল টাকাটা কোথায় আসলো? ইটস দ্য ফান্ডামেন্টাল কোয়েশ্চেন যে গ্রামীণ টেলিকমের শুরুর টাকাটা কোথায়? সেটা গ্রামীণ ব্যাংকের সোশ্যাল অ্যাডভান্সমেন্ট ফান্ডের টাকা। ক্লিয়ারলি ডকুমেন্টেড প্রমাণ আছে সেটা। কিন্তু উনি যে কাজটা করলেন যে গ্রামীণ টেলিকমকে উনি হচ্ছে প্যারালাল প্রতিষ্ঠান হিসাবে হচ্ছে সরিয়ে নিয়ে এটার যে ফাইন্যান্সিয়াল ক্যাপাসিটি উনি এটার একক নিয়ন্ত্রণ তৈরি করলেন। তারপর তিনি কি করলেন? এই গ্রামীণ টেলিকম থেকে ধারাবাহিকভাবে একের পর এক প্রতিষ্ঠান তৈরি করেছেন। ৫০ এর অধিক প্রতিষ্ঠান তৈরি করেছেন। এখন ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ডক্টর ইউনূসকে আমরা জানি একজন মানে আপনার বিদগ্ধ অর্থনীতিবিদ, সারা দুনিয়াতে তার এত নাম ডাক যশ খ্যাতি, তার কোন প্রতিষ্ঠান লাভজনক না। এটা একটা ইন্টারেস্টিং বিষয়। যে যার এতটুকু পরিচিতি থাকে তার প্রত্যেকটা প্রতিষ্ঠান লস কেন হবে? তো বেসিক্যালি যে এই ৫০ টা প্রতিষ্ঠান আমি অনেকগুলো নাম বলতে পারবো না। আমার জন্য ট্যাক্সও দিতে হয় না, ট্যাক্সও দেয় না, তবুও লাভজনক না। তবে হ্যাঁ, না লাভজনকতার কারণ হচ্ছে যে এই প্রতিষ্ঠানগুলো বেসিক্যালি তৈরি করা হয়েছে ধরেন অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট হিসাবে একটা প্রতি বছর হিউজ পরিমাণ টাকা দেখানো হয়। লস হিসাবে হিউজ পরিমাণ টাকা দেখানো হয়। বেসিক্যালি এই অ্যাডমিনিস্ট্রেটিভ লস তারপরে হচ্ছে আপনার আ বা এভাবেই হচ্ছে আসলে হচ্ছে গ্রামীণ টেলিকম থেকে বিভিন্ন সময় হচ্ছে টাকাগুলা বের করে নিয়ে যাওয়া হয়। সো দ্যাট ইস এস এ হোল যে এখানকার পাওয়ার সোর্স ফাইন্যান্সিয়াল মেইন পাওয়ার সোর্স হচ্ছে গ্রামীণ টেলিকম যেটা ফুল অথরিটি থাকা উচিত গ্রামীণ ব্যাংকের এবং গ্রামীণ ব্যাংকের শেয়ার হোল্ডার হিসাবে সরকারের একই সাথে সরকারেরও। কিন্তু সেটার কোনো ক্যাপাসিটি হচ্ছে যেহেতু সরকারের নাই গ্রামীণ ব্যাংকের যারা আপনার হচ্ছে বোর্ড মেম্বারে থাকেন, ঋণ গ্রহীতাদের প্রতিনিধি হিসেবে তাদের এখানে ন্যূনতম কোনো বক্তব্য বিদেশে নাই। করলেন কি করে? উনি বিদেশের প্রতিষ্ঠানগুলো তৈরি করলেন কি করে? না একই সেম জিনিস দেখেন বিদেশের কোনো প্রতিষ্ঠানে ফাইন্যান্সিয়াল নিয়ে তো হচ্ছে আমাদের কাজ করার সুযোগ হয় না। কিন্তু বাংলাদেশে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার এর যে মডেলটা আমরা দেখেছি যে এখান থেকে লস তারপর হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কস্ট বিভিন্ন ধরনের লোন রিপে এভাবে ইন্টার কোম্পানি ট্রান্সেকশন এর মাধ্যমে প্রচুর পরিমাণ টাকা হচ্ছে আসলে সিস্টেম থেকে বাইরে বের হয়ে গিয়েছে। তো যে কারণেই আসলে হচ্ছে আপনার এই টাকার একটা অংশ বাইরে যাওয়া আপনি জানেন যে আমাদের ইনফরমাল অনেক ওয়ে আছে। এটা ফরমাল ওয়েতে হচ্ছে কোনো টাকা পাঠানোর তো প্রয়োজন নাই। কিন্তু উনি তো ক্লেইম করে যে বাংলাদেশের প্রতিষ্ঠানগুলোর ক্ষেত্রে যেমন ক্লেইম করে যে হচ্ছে এই টাকা জনগণের কল্যাণে ব্যবহৃত হচ্ছে, গরিবদের কল্যাণে। এখন পর্যন্ত তো হচ্ছে আমরা এটা কোনো কল্যাণের উদাহরণ দেখতে পাই নাই। মানে এটা থাকলে তো হচ্ছে বাংলাদেশে দৃশ্যমান হতো। হ্যাঁ? তো ওই জিনিসটা হয় নাই। একইভাবে তো ধরেন বাইরের প্রতিষ্ঠানগুলো যেহেতু হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেম নিয়ে আমাদের কাজ করার সুযোগ হয় না। বাট একই মডেলে সেখানেও কাজ করেন। যে কোনোভাবে হচ্ছে টাকাটা ঢোকানোর পরে সেখান থেকে হচ্ছে বিভিন্ন জায়গায় হয়তো হচ্ছে তার ধরেন হচ্ছে পুরস্কার কেনা বলেন, বিবৃতি কেনা বলেন বা আপনার হচ্ছে আ যখন তখন হচ্ছে আপনার ডোনেশন দেওয়া বলেন বিভিন্ন জায়গায় সেই কাজগুলো হচ্ছে উনি করে থাকেন।
বলে আমার ধারণা। জি, আমিনুল পলাশ, এই যে কিন্তু ধারণার বাইরে আপনার কাছে তো দলিল আছে বলে আপনি আন্তর্জাতিক পত্রিকায় মানে সাক্ষাৎকারেও বলেছেন যে আ ২০০৭ এর ১-১১ সরকারের সময় যখন মাত্র ৪-৫ মাস সময় আগে উনি নোবেল প্রাইজ পেলেন এবং উনি ১-১১ সরকার গঠিত হলো আর উনি বাংলাদেশে চলে এলেন এবং এসে বললেন উনি একটা রাজনৈতিক দল গঠন করতে চান। তো আপনি বলেছেন যে আপনারা এমন দলিলপত্রের প্রমাণ পেয়েছেন যে ওই সময়টায় ডক্টর ইউনূসের ব্যাংক অ্যাকাউন্টে বিদেশ থেকে অনেক টাকা রেমিটেন্স আসে। আ সেই বিষয়টা একটু শুনতে চাই। আর আপনি বন্দর প্রসঙ্গ তুলছিলেন তো আমার সবসময় কৌতূহল যে আপনার মনে থাকবে নিশ্চয়ই এত তদন্ত যখন করেছেন যে নোবেল পুরস্কার পাওয়ার পর ১ম যখন উনি চট্টগ্রামে গেলেন, চট্টগ্রামে দাঁড়িয়েই উনি তখন শিরোনাম হয়েছিল বিরাট করে 'প্রথম রাইট। আলো' পত্রিকাতে। উনি কত বেশি রান বলেছিলেন হয়েছিল, যে জি। চট্টগ্রাম বন্দর যদি আপনারা মুক্ত করে দেন তাহলেই নাকি বাংলাদেশের সকল সম্ভাবনার দিগন্ত খুলে যাবে। ওই যে চট্টগ্রাম বন্দরের দিকে উনার চোখ সেই নোবেল পাওয়ার সময় থেকে মানে ২০০৬ এর শেষ থেকে। মানে সেই কাজ উনি শেষ পর্যন্ত করে ছাড়লেন। আ আর আপনি তো উনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকলো কেন ২০০৭ এর ১-১১ র সময়? দেখেন, উনার ব্যাংক অ্যাকাউন্টের যে বিষয়টা ধরেন হচ্ছে যে কিছুদিন আগে আমি আপনার হচ্ছে একটা ওই স্টেটমেন্ট দেখলাম। উনার যে প্রেস সেক্রেটারি শফিক বলছিল যে উনার কোনো প্রপার্টি নাই, এই ধরনের কথা কিন্তু উনি বারংবারই বলে থাকেন। তো 2010 পর্যন্ত কিন্তু উনার নিজের ব্যাংক অ্যাকাউন্টে প্রায় মানে উনার নিজের ব্যক্তিগত প্রপার্টি পরিমাণ ছিল ১০০ কোটি টাকার উপরে। তো দৃশ্যমানভাবে কিন্তু হচ্ছে উনি গ্রামীণ ব্যাংকের এমডি হিসাবে সরকারি যে বেতন ভাতা পান সেটাই পাওয়ার কথা। এর বাইরে বাকি যেগুলো হচ্ছে দাবি করা হয় বা উনি দাবি করেন যে উনার বই বিক্রির রয়ালিটি থেকে বিভিন্ন জায়গায় বক্তব্য দেন। সেটার টাকা সেটার অর্থ হিসাবে হচ্ছে বিদেশ থেকে উনি হচ্ছে টাকা পান। এখানে একটা খুব ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে উনি ধরেন প্রায় ১৭০ টা মানে তার ভিজিট ছিল দেশের বাইরে বিভিন্ন জায়গায় বক্তব্য দিয়েছেন, ক্লেম করেন। উনি বক্তব্য দেনও বটে। তো এই সকল জায়গা থেকে কিন্তু হচ্ছে ইন্ডিভিজুয়ালি কখনো হচ্ছে আমরা তার অ্যাকাউন্টে বলেন অর্থ হিট করে না। দেখা যাচ্ছে যে ৪ টা বা ৫ টা প্রতিষ্ঠান থেকে উনি সবসময় অর্থ পেয়ে থাকেন। যদিও দাবি করা হয় অর্থগুলো হচ্ছে আপনার উনার বক্তব্যের অর্থ, কিন্তু আপনার উনার ফাইন্যান্সিয়াল দেখলে বোঝা গেছে যে ৪ টা বা ৫ টা প্রতিষ্ঠান থেকে উনি সবসময় হচ্ছে তার অ্যাকাউন্টে বিদেশ থেকে রেমিটেন্স এসেছে। আমি যেটা আলাদা করে বললাম সেটা হচ্ছে কি ওটা সিগনিফিক্যান্স টা বোঝানোর জন্য যে ধরেন কোন আপনার ৪-৫ টা ধারাবাহিক প্রতিষ্ঠান এখন তো নাম জানতে ইচ্ছা করছে। কোন ৪-৫ আ টা প্রতিষ্ঠান? আর উম আ ৳১০০ কোটি কি ব্যক্তিগত অ্যাকাউন্টে বই লিখে থাকা সম্ভব? মানে তো এইটাই ডক্টর ইউনূসের অনেক কিছুই তো আসলে হচ্ছে মিস্ট্রি মনে হয়। ঠিক আছে? থাকা সম্ভব কিনা, তো এই যে এই বিষয়গুলো তো ধরেন আগে বললে মানে একটা বড় কোয়েশ্চেন, আগে আমরা কেন বলি না? আগে বললে তো এই ডক্টর ইউনূস যে মাইক্রো ক্রেডিট কনসেপ্ট এর উদ্ভাবক না সেটা বললেও তো মানুষজন বিশ্বাস করত না। কিন্তু যেহেতু হচ্ছে ডকুমেন্টারি এখন বলা সামনে আনার সুযোগ হচ্ছে তাইলে বলছে। তো বা এবং ওইখানে যে ৳১০০ কোটি টাকার মতো হওয়ার পরে কিন্তু হচ্ছে শেষ না। যে উনার যে ট্যাক্স কেসটা তার শুরুই হয়েছিল কিন্তু এই কারণে। যে ২০১০ সালে যখন হচ্ছে উনার প্রপার্টিতে হচ্ছে ৳১০০ কোটি টাকার মতো হচ্ছে অলমোস্ট ৳১০০ কোটি টাকা তার ব্যক্তিগত অ্যাকাউন্টে ছিল। তখন উনি ৩ টা ট্রাস্ট করেন। একটা হচ্ছে ডক্টর ইউনুস ট্রাস্ট, একটা ডক্টর ইউনুস ফ্যামিলি ট্রাস্ট, আরেকটা হচ্ছে ইউনুস সেন্টার। তো উনি তার সকল প্রতিষ্ঠান এই ট্রাস্ট গুলাতে হচ্ছে আপনার হস্তান্তর করেন। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে নরমালি মানুষজন ট্রাস্ট করে হচ্ছে মানে আবার ঘুরে ফিরে উনার কাছে চলে গেল সব। হ্যাঁ, মানে উনি না এখানে শেষ করি, এখানে ইন্টারেস্টিং বিষয় আছে। তো নরমালি তো মানুষজন ট্রাস্ট করে হচ্ছে জনকল্যাণে আপনার হচ্ছে এবারে ধরেন হচ্ছে বৃত্তি দিবে, আপনার মসজিদ, মাদ্রাসা, স্কুল প্রতিষ্ঠান করবে এই কারণে। তো উনার যে ট্রাস্ট গুলা প্রত্যেকটাতেই খুব ক্লিয়ারলি মেনশন করা ছিল ওই ট্রাস্ট গুলার কাজ হবে হচ্ছে ডক্টর ইউনূস এবং তার ফ্যামিলি মেম্বারদের ভরণ-পোষণ, আনুষঙ্গিক সকল ক্যাপাসিটি দেখভাল করা। এবং এই কারণেই কিন্তু ওই ট্রাস্ট থেকে গুলশানে ডক্টর ইউনূসের জন্য ৳৯ কোটি টাকা দিয়ে একটা বাড়িও কেনা হয়েছে। যে ট্রাস্টের টাকা দিয়ে। তো ওই ট্রাস্টটা বেসিক্যালি ওই ট্রাস্ট গঠনের মূল কারণটা হচ্ছে যে ধরেন ব্যক্তিগত পোর্টফোলিওতে আপনার ৳১০০ কোটি টাকার উপরে যখন হিট করে তখন সেটা ট্যাক্সেশন এর পরিমাণ বেড়ে যায়। সেটা বাইরের বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও একই পলিসি আছে। সেই ট্যাক্সটা যেন বেসিক্যালি তাকে দিতে না হয় সে কারণে হচ্ছে উনি ট্রাস্টে হস্তান্তর করেন। কিন্তু ট্রাস্টের কার্যে আবার লিখে রাখেন যে এই ট্রাস্টের কাজ হচ্ছে তার ব্যক্তিগত হচ্ছে ভরণ-পোষণ, তার ফ্যামিলি মেম্বারদের ভরণ-পোষণ হচ্ছে দেখভাল করা। ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ট্রাস্ট তার অ্যাকাউন্টে দেখাচ্ছে এই টাকাটা হচ্ছে ডক্টর ইউনূসের কাছ থেকে প্রাপ্ত লোন। ফলে ট্রাস্টকে ট্যাক্স দিতে হচ্ছে না। আর ডক্টর ইউনূস তার অ্যাকাউন্টে বলছেন বা ট্যাক্স ফাইলে বলছেন যে, "আমি তো ট্রাস্টকে দিয়েই দিয়েছি। আমার তো টাকা নাই। আমি কেন লোন দিব? আমি কেন ট্যাক্স দিব?" সো এটা মানে এই কারণেই বললাম যে উনার ফাইন্যান্সিয়াল ইরেগুলারিটির সিস্টেমটা এত জটিলভাবে করা হয়েছে যদি আপনি ইন এ নাটশেল ব্লাক অ্যান্ড হোয়াইট দেখতে চান তাহলে মনে হচ্ছে এভরিথিং ইস ফাইন বিষয়ে। বাট এটার প্রতিটা পদে, পদে হচ্ছে এরকম দুষ্টামি আছে। এবং মানে ডক্টর ইউনূস নিয়ে কাজ করতে গিয়ে আমার যে জিনিসটা মনে হয়েছে যে আইনকে অশ্রদ্ধা করার একটা অদ্ভুত ইচ্ছা তার আছে। যে অনেকগুলা জিনিস চাইলেই সেটেল করা সম্ভব। যে এবং যখন ট্রাস্টকে আপনার হচ্ছে উনি করতে গেলেন, দান করলেন, তখন উনাকে এই রাজস্ব বোর্ড থেকে বলা হইল যে, "এভাবে দান করা যায় না। দান করতে হইলে দান কর দিতে হয়।" তখনই আসলে হচ্ছে ৳১৫ কোটি টাকার ইস্যুটা আসলো। উনি কিন্তু ৳১৫ কোটি টাকা দিয়ে দিতে পারতেন। সেটা না করে উনি হচ্ছে হাইকোর্টে রিট করতে গেলেন এবং এই কেস চালালেন ৭ বছর।
দেশের বেস্ট লয়ারদের সেখানে হচ্ছে নিয়োগ দিলেন, অনেক টাকা খরচ করলেন এবং ফাইনালি এসে কিন্তু উনি 2023 সালে হচ্ছে 15 কোটি টাকা ট্যাক্স দিলেন। কিন্তু যেটা 15 সালে দেওয়ার কথা ছিল ওটা উনি দেন নাই। একইভাবে তার যে প্রতিষ্ঠানগুলো আছে যেটা আপনারা জানেন হচ্ছে 666 কোটি টাকা, সেটা গণমাধ্যমে আলোচিত হয়েছে বলে। কিন্তু উনার সকল প্রতিষ্ঠান মিলে ট্যাক্স ফাঁকির পরিমাণ হচ্ছে 2000 কোটি টাকা এবং সেগুলা নিয়ে বেসিক্যালি হচ্ছে আমরা যখন কাজ করছিলাম আমরা কিন্তু 2022 থেকে 23 সাল পর্যন্ত প্রায় 223 কোটি টাকার মতো হচ্ছে ট্যাক্স আমরা আদায় করতে রাজস্ব বোর্ড আদায় করতে পেরেছিল। এবং পেরেছিল মানে কি, এগুলো আসলে লিগ্যাল ট্যাক্স ছিল, আইনি বিভিন্ন স্ট্রাকচারের মাধ্যমে আইনের ফাঁকফোকরের কারণে এই ট্যাক্স গুলো হচ্ছে আপনার দেওয়া থেকে হচ্ছে বিরত ছিলেন। ইন্টারেস্টিং বিষয় বলি যে 666 কোটি টাকার যে ট্যাক্সটা হচ্ছে উনি মওকুফ করে দিলেন কাইন্ড অফ। সেক্ষেত্রে রায়ে বলা হয়েছে কেন মওকুফ করেছেন, মওকুফ করার কারণ হচ্ছে এই যে 666 কোটি টাকা ট্যাক্স দিতে হবে, এখানে যে দুইজন বিচারক এই রায়টা দিয়েছেন সেখানের একজন বিচারক কোনো এক সময় আপনার হচ্ছে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে কাজ করতেন, তার মানে হচ্ছে রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন, অতএব এই আইনটা ইম্পার্শিয়াল হয় নাই। এই কথা বলে উনি 666 কোটি টাকা বাদ করে দিলেন। অথচ আপনি দেখেন আইসিটিতে ট্রায়াল করছেন, সেখানে তাজুল যে দৃশ্যমান ভাবে হচ্ছে আপনার যুদ্ধবাদী পক্ষের আইনজীবী ছিল, সেখানে হচ্ছে কোনো ধরনের হচ্ছে আপনার আইনের ব্যত্যয় হচ্ছে না। তো এটা মানে বা এখনের অ্যাটর্নি জেনারেল বিএনপি থেকে নমিনেশন নিয়ে এই ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না। তো ওই স্ট্রাকচার গুলো এরকম ভাবে হচ্ছে যে আপনার কি বলে যে উনি যখন আইনকে যেভাবে ম্যানিপুলেট করা যায়, যেভাবে ব্যবহার করা যায়, এই কাজটা মানে আপনারা তো গত 16 মাস ধরে দেখছেন। কিন্তু আপনি যখন আমরা উনার লাইফ নিয়ে কাজ করার সুযোগ পেয়েছি বা বিভিন্ন দলিল দেখা গেছে প্রত্যেকটা জায়গাতেই হচ্ছে এরকম ভাবে আইনকে অশ্রদ্ধা করা, সিস্টেমকে অশ্রদ্ধা করা, স্টেটকে অশ্রদ্ধা করার একটা ব্যাপার তার ভিতরে হচ্ছে খুব দৃশ্যমান ছিল। আমি শেষ করি ওই কোয়েশ্চেনটা দিয়ে যে কেন ওই 6 এবং 8 সালের ইয়াটা মানে গুরুত্বপূর্ণ। 2007 কেন মানে উনার এত রেমিটেন্স ঢুকলো সেটা মনে করাচ্ছিলাম। আর যদি মনে পড়ে কোন 4টা প্রতিষ্ঠান থেকে উনার কাছে বিদেশ থেকে টাকা ঢুকতো? আমি আমি ওটাও বের করার ট্রাই করছি। আর ওটা আগে ১ম এ বলি যে হচ্ছে আপনার ইয়াটার ক্ষেত্রে যে আ বা ওই সময়ের টাকাটা কেন সিগনিফিকেন্ট। তো উনার টাকা তো ধরা হচ্ছে যে উনি ধরেন ৯০ সাল থেকে উনি দাবি করেন যে বিভিন্ন জায়গায় বক্তব্য বিবৃতি দিচ্ছেন এবং বিভিন্ন সময়ই তার অ্যাকাউন্টে বিদেশ থেকে রেমিটেন্স এসেছে। তো এজ এ হোল ২০১০ সাল পর্যন্ত প্রায় ১০০ কোটি টাকার মতো ধরেন রেমিটেন্স এসেছে। কিন্তু শুধুমাত্র ওই ৩ বছরই ৬, ৭, ৭, ৮ এবং ওই সময়টাতে ২ বছরে এসেছে ৪৮ কোটি টাকা। যেটা তার রেগুলার আপনার অন্যান্য রেগুলার যে ইনফ্লো তার সাথে হচ্ছে ম্যাচ করে না এবং তখনই উনি হচ্ছে একটা রাজনৈতিক দল ব্যক্তিগত অ্যাকাউন্টে এসেছে। ব্যক্তিগত অ্যাকাউন্টে এবং তখনই হচ্ছে উনি ধরেন রাজনৈতিক দল গঠন করতে গিয়েছিলেন এবং সেই অ্যাকাউন্টের টাকার একটা বড় অংশ নরমালি কি হয়? বিদেশ থেকে যদি আপনি রেমিটেন্স আনেন, সেটা যদি আপনার অ্যাকাউন্টে হিট করে সেটা আপনার ট্যাক্স ফাইলে দেখাইতে তো কোনো সমস্যা নাই। বরং ট্যাক্স ফাইলে দেখাইলে আপনি আরো হচ্ছে আপনার প্রণোদনা পাবেন বা এক্সট্রা বেনিফিট পাবেন। কারণ এই টাকাটা আপনি বিদেশ থেকে এনেছেন। কিন্তু সেই টাকাটাও সম্পূর্ণ টাকাটা কিন্তু হচ্ছে আপনার তার ট্যাক্স ফাইলেও দেখানো হয় নাই। প্রায় ১৬ কোটি টাকার মতো একটা ট্রাভেল কোম্পানির অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হয়েছে, যে ট্রাভেল কোম্পানিটা ৩ বছর পরে অ্যাবলিশ করে দেওয়া হয়েছে। তো ওই টাকাটা আসলে কোথায় গেল সেটা কিন্তু এখন একটা মিস্ট্রি। কারণ চিটাগাং বেসড একটা ট্রাভেল কোম্পানিতে ওই টাকাটা হস্তান্তর করা হয়েছিল এবং সেই টাকাটার কিন্তু কোনো মানে ওই কোম্পানিটারই পরবর্তীতে যেহেতু অস্তিত্ব নাই, তাহলে সেই টাকাটা কোথায় গেল সেটা কিন্তু পরবর্তীতে হচ্ছে আপনার আর জানা যায় নাই। মানে সো সেটা এই কারণে ওই সত্যিই অংশটা সিগনিফিকেন্ট। উনার যে মানে আপনি যেভাবে উনি ট্যাক্স ফাঁকি দিচ্ছেন, যেভাবে ওই যে নিজের টাকা ট্রাস্টে করছেন, আবার ট্রাস্ট দিয়ে ৯ কোটি টাকার বাড়ি কেনাচ্ছেন। মানে এই উনার মানে অর্থনৈতিক উপদেষ্টা কে? মানে আপনি তো গোয়েন্দা। হ্যাঁ? তো আমার তো মানে এটা একটা হলিউড মুভির মতো লাগছে। না, এই যে অর্থনৈতিক উপদেষ্টার মাঝে কিন্তু একজন আছে হচ্ছে বর্তমান সরকারের। আমাদের হচ্ছে আপনার বিডা এবং বেজার যে হচ্ছে আপনার যে যাকে পরিচালক করা হয়েছে, প্রতিমন্ত্রী মর্যাদা দেওয়া হয়েছে আশিকুর রহমান। উনি কিন্তু গ্রামীণ টেলিকম ট্রাস্টে হচ্ছে কাজ করেছেন ফাইন্যান্সিয়াল কোনো একটা পোস্টে। আশিক চৌধুরী তো একেবারে তরুণ। মানে ডক্টর ইউনূসের এই না, না, এই আপনি এই দেখেন না এই জিনিসটা ক্ষেত্রে যদি আগে থেকে না মানে এই ক্ষেত্রে আপনার যে জিনিসটা বললেন না যে এটার উনি প্রথমত ডক্টর ইউনূস তার চারপাশে খুব বেশি মেধাবী লোকজন রাখতে পছন্দ করেন না। আমার কাছে উনার কাজগুলা বা উনার যে মডেলটা আপনি দেখেন যেভাবে হচ্ছে আপনার বাংলাদেশে তো শেল কোম্পানি করে বাংলাদেশের ভিতরে টাকা নিয়ে যাওয়ার এটা হচ্ছে খুবই নিউ কেস। এটা খুব একটা দেখা যায় না। বা উনি যেভাবে হচ্ছে একের পর এক ট্রাস্ট করে হচ্ছে আপনার অর্থ হস্তান্তর করেছেন, একের পর এক কোম্পানি করে মানি লেয়ারিং করেছেন। এগুলো কিন্তু বাংলাদেশে খুব একটা কমন প্র্যাকটিস না। উনার মেক্সিমাম প্রেসক্রিপশনই কিন্তু হচ্ছে বিদেশ থেকে আসে। যেভাবে তার বইগুলা বিদেশ থেকে লিখে দেওয়া হয়েছে, উনার যে ৪ টা বই আছে, আপনার সোশ্যাল বিজনেস বলেন, মাইক্রো ক্রেডিট বলেন বা পরবর্তীতে ৩-0 তত্ত্ব। এই ৪ টা বইই কিন্তু হচ্ছে আমেরিকা থেকে প্রকাশিত। আমেরিকার কার্ল ওয়েবার নামে একজন ব্যক্তি যিনি কিনা বিভিন্ন হলিউড অভিনেতা, নোবেল লরিয়েটদের বই লেখেন। এই বইগুলো কিন্তু ওইখান থেকে লেখা, ওইখান থেকে প্রকাশিত ডিরেক্টলি।
যদিও দাবি করা হয়েছে ডক্টর ইউনূস লিখেছেন, কিন্তু আপনার যদি বইগুলা ন্যারেশন কেউ পড়ে, হ্যাঁ? ইন্টারেস্টিং বিষয় হচ্ছে উনার বইগুলার আসলে এতই দামি থাকে সেটা বাংলাদেশের সাধারণ মানুষজনের আসলে পড়ার সুযোগটা কম। আপনি খেয়াল করে দেখবেন যে ডক্টর ইউনূসের আ আ বক্তব্য দিয়ে প্রচুর টাকা ইনকাম করেন। উনি হাইয়েস্ট পেইড হচ্ছে স্পিচ দিয়ে থাকেন। বাংলাদেশের সোশ্যাল মিডিয়া বলেন, স্ট্রাকচারে বলেন, উনার খুব বেশি বক্তব্য যে আমরা শুনতে পেয়েছি এমন সৌভাগ্য কিন্তু বাংলাদেশীদের হয় নাই। হ্যাঁ? কারণ উনার হচ্ছে বক্তব্যগুলার টিকেট ভ্যালু অনেক হাই থাকে এবং ইন্টারেস্টিং বিষয় আরেকটা বলি, ডক্টর ইউনূসের কিন্তু হচ্ছে আপনার এসেনশিয়াল মেসেজ অফ কোরআন নামে হচ্ছে ইসলাম ধর্ম নিয়ে একটা বই আছে। ৪০০ পেজের বই। ১-২ পেজের না। মানে কোরআনের ব্যাখ্যা ডক্টর ইউনূস করছেন। এটা শুনতে খুব অবাক লাগে। কারো ব্যক্তিগত ধর্ম বিশ্বাস না। কারণ উনি খুব বেশি যে আপনার হচ্ছে ধর্মীয় স্ট্রাকচার নিয়ে কথা বলেছেন বা এই লাইনে উনি পড়াশোনা করেছেন, এরকম কোনো ইতিহাস কিন্তু উনার জীবনীতে আমরা পাই নাই। বাট ৪০০ পেজের একটা বই আছে 'এসেনশিয়াল মেসেজ অফ কোরআন' নামে আরেকজন কো-রাইটারের সাথে। তো এইটা একটা বড় ইন্ডিকেশন যে বাকি বইগুলো আসলে কিভাবে লেখা হয়েছে। আমি আপনার হচ্ছে বলি যে কোন প্রতিষ্ঠান আমি সামনে নাম পেয়েছি। একটা হচ্ছে লন্ডন স্পিকার ব্যুরো অফ আ দ্য লন্ডন স্পিকার ব্যুরো লিমিটেড। তারপরে আছে থিংকিং হেডস গ্রুপ স্পেন, থিংকিং হেডস আমেরিকাস এলএলসি প্রতিষ্ঠান, অ্যান্ড দেন আরেকটা ওয়াতামি ফাউন্ডেশন জাপান, আ আ আ রোনাল্ড জোনস অফ জেনিস জোনস, আ সেটা হচ্ছে ক্যালিফোর্নিয়ার। তো এরকম ৪-৫ টা প্রতিষ্ঠান থেকেই উনি আসলে হচ্ছে বছরের পর বছর ধরে আপনার হচ্ছে উনার রেমিটেন্স আসে। হতে পারে তারা মানে এই প্রতিষ্ঠানগুলো তারা এই হিসাবে কাজ করে সেরকম মনে হলো? খুব সম্ভবত এরকম নাকি মনে হলো এরা মানে টাকা না, পাঠানোর মানে একটা চ্যানেল? আপনি উনার কাছে ব্যাখ্যা চাইতে গেলে তো বলবে যে এজেন্ট হিসেবে কাজ করে। কিন্তু যেভাবে উনি বিভিন্ন জায়গায় হচ্ছে বক্তব্য বিবৃতি দিয়ে বেড়ান, প্রত্যেকটাতে এগুলা লিঙ্ক আপ করা কঠিন। কিন্তু যে জিনিসটা বললাম যে বাইরের ফাইন্যান্সিয়াল আ উনার ইরেগুলারিটিস সেটা হচ্ছে আমাদের ইনভেস্টিগেশন এর ক্যাপাসিটির বাইরে ছিল। সেটা নিয়ে হচ্ছে মন্তব্য করা ঠিক না। আমরা শুধুমাত্র বাংলাদেশের পার্ট নিয়ে আসলে হচ্ছে মানে বলতে পারি। সো এই কারণে হচ্ছে যে ধরেন আপনার এই আ বা অর্থ বা আপনি যেটা বললেন যে এই বুদ্ধিগুলো কিভাবে আসে, উনার সবকিছুই আসলে হচ্ছে বাইরের থেকে প্রেসক্রাইব মনে হয়। উনার যে স্ট্রাকচার উনি যেভাবে করেন, ইভেন আপনি দেখেন উনি যে ইন্টারিম গভর্নমেন্টটা তৈরি করেছেন সেটাও কাইন্ড অফ একটা হচ্ছে উনি মাল্টিন্যাশনাল প্রতিষ্ঠানে পরিণত করেছেন। বিভিন্ন দেশ থেকে হায়ার করে লোকজন নিয়ে এসছেন। বাংলাদেশে উনি আসলে হচ্ছে ক্যাপাবল কোনো লোক পান নাই। বিভিন্ন দেশের নাগরিক বলেন, হ্যাঁ? তার ক্লোজ এলাই যারা লম্বা সময় ধরে তাকে বিভিন্নভাবে সাপোর্ট করেছে তাদেরকেই কিন্তু আইনা ক্যাপাসিটেট করেছেন এই বর্তমান হচ্ছে ইন্টারিম যে গভর্নমেন্ট আপনি আসলে। বললেন এমনকি আশিক চৌধুরীও উনার ফিন্যান্সিয়াল অ্যাডভাইজার। হ্যাঁ, গ্রামীণ টেলিকম ট্রাস্টিটা আসিফ চৌধুরীর পোর্টফোলিওতেই তো আছে। সেটা ছিল তার হচ্ছে ইনিশিয়াল আপনার হচ্ছে জাম্প আপ বলেন বা ক্যারিয়ার শুরুর দিকের বিষয়। এবং আপনার লামিয়া মুর্শেদ উনি হচ্ছে ইউনুস সেন্টারের দীর্ঘদিনের হচ্ছে পরিচালক হিসেবে কাজ করছেন। হি ইস ওয়ান অফ দ্যা কিং পিন অফ হিজ এন্টায়ার হচ্ছে আপনার সাম্রাজ্য যদি বলতে পারি লামিয়া মুর্শেদ। শেষ প্রশ্ন করি মানে শেষ না, করি এখানে আরেকটা শেষ প্রশ্নে যাওয়ার আগে আমি আরেকটা জিনিস বলি। ধরেন হচ্ছে যে আপনারা বলতে পারেন যে ধরেন গ্রামীণ ব্যাংকের যে প্রতিষ্ঠানগুলো আসলে কিভাবে আ উনি চালিয়েছেন তার একটা বড় ইন্ডিকেশন আছে যে উনি যখন নোবেল পুরস্কার কিন্তু পেলেন উনার শুধু যে আপনি একটু আগে বলছিলেন যে কোন প্রতিষ্ঠান উনার মানে লাভজনক না, যে কারণে আসলে ব্যাপক পরিমাণ নিয়োগ করতে পেরেছে প্রতিষ্ঠানগুলো সেটাও না। আবার সেই প্রতিষ্ঠানে যারা চাকরি করেন তারাও কিন্তু খুবই মানে একেবারে মানে খুবই অল্প বেতনে কোন রকম শ্রম আইন না মেনে, কোন স্ট্যান্ডার্ড না মেনে তাদেরকে দিয়ে মানে কাজ করানো হয়। লেবার কোর্টেও তো উনার নামে অনেক মামলা হ্যাঁ, ছিল। ওই লেবার কোডের বিষয়ে তাহলে একটু আমি বলি। ধরেন হচ্ছে অনেকেই কিন্তু এই লেবার কোডে যখন কেসটা হলো, তখন সবাই বলেছে যে এটা সরকার প্রতিহিংসাবশত এই কেসটা করানো হয়েছে এবং বিভিন্ন ধরনের বক্তব্য, বিবৃতি এবং যেটা হয় ডক্টর ইউনূস যখনই ডক্টর ইউনূসের নিয়ে কখনো হচ্ছে এই বিষয়গুলা নিয়ে হচ্ছে আ আপনার লিগ্যাল ওয়েতেও ডিল করা হয়েছে, তখনও কিন্তু হচ্ছে আমরা বিভিন্ন জায়গা থেকে বক্তব্য, বিবৃতি, বিভিন্ন নোবেল laureate বিবৃতি দেখেছি। কেউ কিন্তু ডক্টর ইউনূসের যে লেবার কোডের কেস এটার আ কেন কেসটা করা হয়েছিল এইটা মনে হয় কেউ পড়ে দেখে নাই। যদি পড়ে দেখতো তাহলে আসলে হচ্ছে এই জিনিসগুলো থাকতো না। আমি খুব সহজে বলি, ডক্টর ইউনূসের এই লেবার কোর্টে কেসটা করা হয়েছিল হচ্ছে গ্রামীণ টেলিকম যে প্রতিষ্ঠানটা আছে সেই প্রতিষ্ঠানের অনিয়ম সংক্রান্ত। অর্থাৎ লেবার ল ভায়োলেশন রিলেটেড কেস ছিল সেটা। কি ধরনের ভায়োলেশন হয়েছিল? ডক্টর ইউনূস তার কোন প্রতিষ্ঠানে স্থায়ী কর্মচারী নিয়োগ করেন না। কেন নিয়োগ করেন না? কারণ স্থায়ী কর্মচারী নিয়োগ করলে তাদেরকে প্রফিট শেয়ার দিতে হবে। তারা প্রয়োজন মনে করলে তারা শ্রমিক একটা ফাউন্ডেশন বা প্রতিষ্ঠান তৈরি করে তাদের লিগ্যাল যে রাইট আছে সেগুলা ক্লেম করতে পারবে। তো এটা না করে উনি চুক্তিভিত্তিক নিয়োগ দেন। গ্রামীণ টেলিকমে উনি তাই করেছিলেন। যেহেতু গ্রামীণ টেলিকমে প্রচুর পরিমাণ আ প্রফিট গ্রামীণ ফোন থেকে আসে, তো এই প্রতিষ্ঠানগুলার এমপ্লয়িদের যদি যেন কোন ধরনের হচ্ছে আপনার প্রফিট শেয়ার করতে না হয়, মূলত সে কারণে তাদেরকে হচ্ছে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হতো। এবং যখনই এমপ্লয়িরা হচ্ছে প্রফিট শেয়ারের প্রফিটের ব্যাপারে ক্লেম করলেন
2017 সালে তারা মামলা করলেন এবং তখন 2000 কোভিডের সময়ে প্রত্যেক এমপ্লয়ি গ্রামীণ টেলিকমের এভরি এমপ্লয়িকে এট এ টাইম হচ্ছে ছাঁটাই করে দেওয়া হলো। তারা আবার হচ্ছে কোর্টের মাধ্যমে গিয়ে হচ্ছে তাদের চাকরি ফেরত পেলেন এবং তখন তারা আসলে আমাদের কলকারখানা এবং প্রতিষ্ঠান ব্যুরো যেটা আছে সেখানে তারা অভিযোগ দায়ের করলেন যে আমরা আসলে দীর্ঘদিন ধরে হচ্ছে লিগ্যাল ফাইট করতেছে আমাদের প্রফিট শেয়ারের জন্য, সেটা তো আমরা পাই নাই, বরঞ্চ আমাদেরকে যখন তখন চাকরি থেকে বের করে দেয়। তো তখন ওই কলকারখানা এবং প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে গ্রামীণ টেলিকমে একাধিকবার ভিজিট করা হয়েছে। তাদের জবাব জানতে চাওয়া হয়েছে যে কেন আপনারা হচ্ছে স্থায়ী নিয়োগ দেন না, কেন প্রফিট শেয়ার